আজকে পড়ব হচ্ছে আমরা লঘুকরণ থেকে। প্রায় এই টপিকটা থেকে কোশ্চেন আসতে দেখা যায় মাঝে মাঝে, গয়ে থাকে। টপিকটা হচ্ছে কি লঘুকরণ। আচ্ছা, আগে বিষয়টা কি এইটা আগে আমরা একটু বুঝি, তারপরে আমরা ম্যাথে যাব। লঘুকরণ জিনিসটা কি আসলে। আমরা একটা সিম্পল একটা পাত্র নিই। ধরো এই হচ্ছে একটা পাত্র বা বিকার যেটাই বলো। এই বিকারে তুমি কিছু একটা নাও, কোনো কিছু একটা দ্রবণ নাও। ধরো তুমি বিকার না হয়ে এটা ধরো, তুমি ধরো একটা গ্লাস। এই গ্লাসে তুমি গ্লুকোজ গুলতেছো। তাহলে এই গ্লাসটাতে কি আছে? গ্লাসটাতে গ্লুকোজ আছে। এখন এই গ্লুকোজের তো নির্দিষ্ট একটা কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা থাকবে। এই গ্লুকোজের নির্দিষ্ট একটা ঘনমাত্রা আছে। এখন তুমি কি করছো? তুমি শরবত বানানোর জন্য বা গ্লুকোজটা খাওয়ার জন্য এইখানে কি করছো? এটাতে তুমি পানি অ্যাড করছো। তুমি কি করছো? এখানে পানি যোগ করছো। যখন তুমি এখানে পানি যোগ করছো তখন কি হবে? এখানে গ্লুকোজ আর এই পানি মিলে একটা দ্রবণ তৈরি হবে। এখন গ্লুকোজের ঘনমাত্রা আগে যা ছিল তাই কি হবে? তাই কিন্তু হবে না। যখন তুমি পানি যোগ করছো, পানি যোগ করার পরে এইখানে দ্রবণের ঘনমাত্রাটা হ্রাস পাবে। দ্রবণ বলতে টোটাল গ্লুকোজের আর পানির যেটা সেটা। ঘনমাত্রা বলতে এখানে আমরা গ্লুকোজের ঘনমাত্রাটা মেইনলি বোঝাই থাকি। তাহলে দ্রবণের ঘনমাত্রা কমতেছে, তার মানে কি দ্রবণটা এখানে তোমার লঘু হবে। আর এই দ্রবণটা লঘু হওয়া মানে কি? এইটাকেই সাধারণত বলা হয় লঘুকরণ। এটাকে সাধারণত আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে লঘুকরণ। আচ্ছা, গ্লুকোজ থেকে একটা কথা মনে পড়লো। যে কোনো পরীক্ষার হলে বা এক্সাম হলে যাওয়ার আগে যে গ্লুকোজ পাওয়া যায় না, যে 10 টাকার প্যাকেট, বা যদি বাসায় গ্লুকোজ থাকে, পানির সাথে ওই গ্লুকোজ একটু নিয়ে যাবা। মানে পানিতে ওই গ্লুকোজটা গুলে বোতলে করে নিয়ে যাবা। কেন বলতেছি? আর এই গ্লুকোজটা ব্রেনতে খুব তাড়াতাড়ি যাইতে পারে। মানে ব্রেনটা ক্রস করতে পারে, ব্লাড ব্রেন ব্যারিয়ার যে লেয়ার আছে সেটা খুব ইনস্ট্যান্টলি ক্রস করতে পারে। হয়তো খুব এখন ভালো করে বুঝতে পারতেছো না। মানে ধরো তুমি পরীক্ষার হলে একটা, ধরো মাইটোকন্ড্রিয়ার কাজ লিখতেছো তুমি। মাইটোকন্ড্রিয়ার টোটাল কাজ আছে হচ্ছে 10টা। এমনি ভাবে তুমি 8টা লিখতে পারো, 8টা মনে পড়ে। দেখবা দুই একটা এমনি ভুলে যায়, সব মনে পড়ে না, মাঝে মাঝে বানাই লিখতে হয়। আর গ্লুকোজ খাইলে কি হবে? দেখবা যে ওই মনে করার ক্ষমতাটা একটু বাড়ছে। কেন বাড়ছে? কারণ ওই গ্লুকোজটা ইনস্ট্যান্টলি গিয়ে কাজ করতে পারে। আর গ্লুকোজের ব্যবহারগুলো যদি আরো জানতে চাও, তাহলে ওই কোষাসন চ্যাপ্টার আছে, ওখানে পড়ো। শুধু এটুকু মনে রাখবা, গ্লুকোজটা অনেক হেল্প করে। অন্তত যদি গ্লুকোজটা না খেয়ে যেতে পারো বা না মিশে যেতে পারো, অন্তত পরীক্ষার হলে একটু পানি খেও। দেখবো অনেক হেল্পফুল হবে এগুলা। আচ্ছা, তাহলে আমি এখানে কি বললাম, যে যখন আমরা একটা গ্লুকোজের সাথে পানি মিক্স করছি, সেখানে আমাদের কি হয়েছে? ঘনমাত্রাটা কমছে, সেটাকে আমরা বলছি লঘুকরণ। এখন পানি যখন আমি মিশাই নাই, তখন গ্লুকোজের একটা আয়তন ছিল, গ্লুকোজের একটা ঘনমাত্রা ছিল মিশানোর আগে। আর মিশানোর পরে কি হয়েছে? ঘনমাত্রাও চেঞ্জ হয়েছে, আয়তনও চেঞ্জ হয়েছে। এইখান থেকে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে V1 S1 সমান V2 S2। এইখানে এই পার্টটা হচ্ছে মিশানোর আগে, এই পার্টটা হচ্ছে পানি মিশানোর আগে। কি মিশানোর আগে? পানি মিশানোর আগে। আর এই পরের পার্টটা কি? এই পরের পার্টটা হচ্ছে মিশানোর পরে। পানি মিশানোর পরের অবস্থা হচ্ছে এইগুলা। এটা গেল। এখন তোমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে, আমি বইয়ের ম্যাথ থেকেই শুরু করি। এখানে ভালো ভালো কিছু ম্যাথ আছে। এইখানে প্রথমে যে ম্যাথটা আছে দেখো, বোর্ড কোশ্চেন এগুলা। এই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি, নতুন ম্যাথ আর তৈরি করতেছি না। 500 ml 0.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি এত করতে কত ml পানি যোগ করতে হবে?
একটা ঘনমাত্রা থেকে অন্য ঘনমাত্রায় রূপান্তর করতে হবে। একটু ভালো করে এখানটা খেয়াল করো, এটা লঘুকরণ সূত্র হবে কিনা। আগে আমরা এইটা একটু দেখি, চেষ্টা করি বুঝার। প্রথমে এখানটাতে ঘনমাত্রা ছিল 0.25 মোলার, পরবর্তীতে ঘনমাত্রা হয়েছে 0.15 মোলার। দেখো এখানে ঘনমাত্রা কমে গেছে। কেন ঘনমাত্রা কমছে? এইখানে পানি যোগ করা ছিল, পানি যোগ কমছে, যোগ করার পরে এখানে ঘনমাত্রাটা কম। যেহেতু ঘনমাত্রা কমছে, পানি যোগ করছি, তার মানে এখানে আমরা লঘুকরণ সূত্রটা অ্যাপ্লাই করব। লঘুকরণ সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন পানি মিশানোর আগে কি ছিল? পানি মিশানোর আগে তার আয়তন ছিল হচ্ছে 500 ml। তার আগে কি লিখবো? V1। পানি মিশানোর আগে ঘনমাত্রা হচ্ছে S1, পানি মিশানোর পরে ঘনমাত্রা হচ্ছে S2, পানি মিশানোর পরে আয়তনটা হচ্ছে V2। এখন এই V2টা কিন্তু কত ml পানি যোগ করতেছি সেটা না, V2টা কি? মিশানোর পরের আয়তন। মিশানোর পরে কার আয়তন? দ্রবণের আয়তন। মিশানোর পরে দ্রবণের আয়তন। দেখো, আমরা যদি আগের চিত্রে ফিরে যাই, এইখানটাতে যখন তুমি পানি মিক্স করছিলে, তুমি কি আলাদা আলাদা করে কতটুকু পানি এখানে যোগ করছিলে সেটা বের করতে পারবা? এই সূত্র দিয়ে এই ভিটুটা কি? ভিটুটা হচ্ছে দ্রবণের আয়তন মিশানোর পরে। ভিটুটা কি? ভিটুটা হচ্ছে টোটাল দ্রবণের আয়তন। এখন এই ভিটু থেকে যদি বলা হয় অতিরিক্ত পানি, মানে মিশানোর পরিমাণ, মিশানোর পরিমাণ কতটুকু পানি তুমি মিক্সড করছো, টোটাল যেটা তুমি মিশানোর পরে আয়তন বের করছো ওইটা থেকে আগের যে আয়তনটা বাদ বের করছিলে সেটা বিয়োগ করবা, মানে V1টা বিয়োগ করে দিবা। এটাই হচ্ছে মিশানোর পরিমাণ, কতটুকু মিশাইছো। এবার সেই কাজটা এখানে আসো, V1 S1 সূত্র দিবা, এখানে ওরা M ইউজ করছে, তুমি V1 S1 করবা, দিয়ে তুমি V2টা বের করবা। V2টা কি? পানি মিশানোর পরে টোটাল দ্রবণের আয়তন। আগে আয়তন ছিল 500, তাহলে মিশানোর পরের আয়তন থেকে আগের আয়তনটা বাদ দিবা। এখানে কিন্তু উপরেরটাই করছে, এরা উপরেরটা করছে, আমি নিচেরটা দিয়ে বলতেছি, এরা উপরেরটা করছে, মানে এইটাই হচ্ছে প্রসেস। পরেরটা দেখো কি বলছে এখানে। প্রশ্ন মতে এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে এত মোলার দ্রবণে পরিণত করতে হবে, তাই এই ক্ষেত্রে দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ সূত্রে ব্যবহৃত হবে। ও সমাধান টু, 2 নম্বরের উত্তর এটা। তার মানে এই প্রথমের সমাধান হচ্ছে এটা, 2 নম্বরের সমাধান হচ্ছে এটা। একই, দুইটার উত্তর একই। দেখো প্রথমে সেই দ্রবণের আয়তন বের করতে হবে মিশানোর পরে V2, এরপরে বিয়োগ করে দিতে হবে। এটা হচ্ছে সে প্র্যাকটিক্যাল, কিভাবে করা হয় সেই প্র্যাকটিক্যালটা এখানে সাধারণত দেখানো হয়েছে। আচ্ছা, এখন এই জিনিসগুলা, এখানে যে ম্যাথটা করছি এই ম্যাথটা আরেকটু ঘোরায় থাকতে পারে। কিভাবে ঘোরানো থাকবে আমি একটু এখানে করে দেখাই। ঘোরায় না সাধারণত, তারপরও যদি কখনো ঘুরিয়ে দেয় সেক্ষেত্রে তো প্রিপেয়ার হয়ে থাকতে হবে আমাদেরকে। কোশ্চেন তোমার এখান থেকে এরকম থাকতে পারে, এরকম বলবে যে 100 ml 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট এর দ্রবণে আর কত লিটার পানি যোগ করলে দ্রবণটি ডেসিমোলার হবে। তাহলে এখানে কোশ্চেনটা সেই পানি মিক্স করার কথা, আরো কত পানি যোগ করতে হবে। তাহলে সেই পানি যোগ করতে গেলে আমাকে আগে সেই লঘুকরণ সূত্রটি অ্যাপ্লাই করা লাগবে।
লঘুকরণ সূত্র অ্যাপ্লাই করতে গেলে আমার দরকার হচ্ছে S1, দরকার হচ্ছে S1। S2 তো দেওয়া আছে ডেসিমোলার মানে, S2 এখান থেকে আমি বুঝতেছি 0.1 মোলার। দেখো এই যে পার্টটা আছে এই পার্ট থেকে তুমি কি বের করতে পারবা? S1 বের করতে পারবা। দরকার তো আমার ঘনমাত্রা, তা মিশানোর আগের যে ঘনমাত্রা S1 সমান কি 1000 ইন্টু ডাব্লু 10.6 দেওয়া আছে, বাই মলিকিউলার ওয়েট কত সোডিয়াম কার্বনেটের 106 ইন্টু আয়তন 100 ml, তাহলে এখানে আসতেছে 10, 106 বাই 106 তার মানে 1 মোলার আসতেছে। তাহলে এখান থেকে তুমি কি করবা V2 বের করবা। V2 সমান V1 S1, V1 এর মান হচ্ছে 100, S1 এর মান 1, আর S2 এর মান কত ডেসিমালার মানে 0.1, তার মানে 1000 ml। এখানে যেহেতু আয়তনটা তুমি ml এ ইউজ করছো এজন্য এখানে ml এ পাবা। তাহলে যোগ করা পানির পরিমাণ কত হবে 1000 থেকে আগেরটা বাদ, তাহলে আমরা কতটুকু যোগ করছি পানি 900 ml পানি যোগ করছি, তার মানে 0.9 লিটার পানি যুক্ত করছি। এই একটা টাইপের কোশ্চেন থাকতে পারে। আরেকটা করব আমরা এখান থেকে। আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, এইখান থেকে এই ঘনমাত্রা বের করার আমরা অনেকগুলো পড়ছিলাম না, পার্সেন্টেজ দিয়েও কিন্তু থাকতে পারে। ধরো এরকম বলবে 5%, 5% 200 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের, এটা করবা। আমি একটু লিখে দিই, এই কোশ্চেনটা হোমওয়ার্ক থাকবে, তারপর একটা দেখাচ্ছি। একদিনও আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলো করো নাই। 5% সোডিয়াম হাইড্রোক্স 5% 200 মোলার 200 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে আরো 100 ml পানি যোগ করলে ppm কত হবে। আচ্ছা এটা করাই দিই, হোমওয়ার্কটা এর মতো করে আরেকটা দিয়ে দিব। কি বলছে এখানে, এত পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে এক্সট্রা আরো কি পরিমাণে পানি, এক্সট্রা 100 ml পরিমাণে পানি যোগ করলে ppm কত হবে। তো দেখো এই যে আয়তনটা হবে, তো তারপর একটু বলে রাখি, এইখানটাতে V1 কত, মিশানোর আগে V1 হচ্ছে 200 ml, এবার V2 তো দেওয়াই আছে, এক্সট্রা 100 যোগ করা হয়েছে, তার মানে V2 হবে হচ্ছে 200 প্লাস 100 300 ml, এটা ডাটায় লিখে নিলে। চাইছে হচ্ছে ppm, কার ppm, পানি যোগ করার পরে ppm মানে S2 বের করতে হবে। S1 তোমার অলরেডি দেওয়া আছে 5% থেকে, তাই 5% থেকে কিভাবে বের করবা, ওই যে পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই m, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40, তাই 50/40, এখান থেকে যেটা পাবা দিয়ে এখান থেকে S2 বের করবা। S2 থেকে তোমাকে ppm যাইতে বলছে, তাহলে ppm সমান কি sm ইন্টু 1000, শেষ। এরকম কোশ্চেন আসতে পারে। তাহলে তোমরা করবা হচ্ছে, তো এইটাই করা হয়ে গেলে তো আর দরকার হয় না। এখানে সিম্পল এরকম আয়তন আর ঘনমাত্রা দিয়ে বলবে যে এই দ্রবণে আরো এত পানি যোগ করলে দ্রবণটার ppm কত হবে, যোগ করলে আরো ppm কত হবে। তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আশা করি পাবা, এখান থেকে বোর্ড কোশ্চেন অনেক পাবা, সলভ করবা ওগুলা। তাহলে এটাই হচ্ছে আমাদের লঘুকরণ সূত্র, এখানেই শেষ। আচ্ছা এবার আসো, আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে পড়ছিলাম পিএইচ নির্ণয়, দ্রবণের ঘনমাত্রা, প্রকৃতি নির্ণয়, ওখানে তো একটা রকম করছিলাম। এখন আমরা অল্প করে এখানে একটু রিভিশন দেব, খুব বেশি ডিটেলসে যাব না, যদি দরকার হয় ওইখান থেকে নোটটা দেখবা, যেহেতু ক্লাসটা রেকর্ডেড নাই এই জন্য ওইটা আবার একটু নিচ্ছি আমি। না ওই পার্টটা রেকর্ডেড দিছিলাম, পিএইচ বাফার সহ একসাথে, তো ওখান থেকে দেখে নিবা, আমি আবার একটু অল্প করে শুধু একটু রিভিশন দিয়ে যাব, কারণ এই অধ্যায়ে এই কোশ্চেন থাকবে, এই অধ্যায়ে কোশ্চেন কনফার্ম থাকবে, এই জন্য এগুলো একটু করতে হবে। এখন স্টেপস গুলো আমাদের শুধু একটু মনে করতে হবে। প্রথমত এখানে কি কি জিনিস বের করতে বলবে এইটা আগে আমাকে দেখতে হবে। প্রথমে তোমাকে বের করতে বলতে পারে মিশ্রণের প্রকৃতি কেমন হবে,
তারপরে তোমাকে বের করতে বলতে পারে মিশ্রণের ঘনমাত্রা কত হবে, তারপরে বলবে মিশ্রণের পিএইচ কত হবে। এই তিনটা জিনিসই সাধারণত এখানে বলে। প্রকৃত বলতে এই দ্রবণটা ক্ষারীয় নাকি অম্ল? মিশ্রণটা ক্ষারীয় নাকি, হ্যাঁ এটাই বের করতে বলবে। এটা সিম্পল জিনিস, তিনটাই আমরা বের করব। আমাদের কি করতে হবে, তিনটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আগে আমরা একটু স্টেপস গুলো একটু মনে করি। স্টেপস গুলা কি হবে? ফার্স্ট স্টেপসে আগে বিক্রিয়া লিখতে হবে সমতা সহ। প্রথমে কি করবা, বিক্রিয়া লিখবো সমতা সহ, অবশ্যই সমতা সহ। পরিমাণগত রসায়নে অবশ্যই অবশ্যই সমতা লাগবে। প্রথম স্টেপ শেষ, বিক্রিয়া লিখবা আর সমতা করবা। 2 নম্বর স্টেপে কি করবা, 2 নম্বর স্টেপে হচ্ছে হাইড্রোজেন আয়ন ও ওএইচ আয়নের মোল সংখ্যা হিসাব করবা। হাইড্রোজেন আয়ন ও ওএইচ আয়নের মোল হিসেব। এরপরে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা। বড় থেকে মানে বড় বলতে হাইড্রোজেন আয়ন যদি বেশি হয় সেটা থেকে ওএইচ আয়ন বাদ দিবা। তাই বড় থেকে ছোটটা বিয়োগ করব। তা বড় থেকে ছোটটা বিয়োগ করে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি প্রকৃতি পাবো। যদি তুমি এখান থেকে দেখো হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি তাহলে বলবা মিশ্রণটা প্রকৃতি অ্যাসিডীয়, আর যদি ওএইচ আয়ন বেশি হয় তাহলে বলবা ক্ষারীয়। যদি প্রকৃতি চাই এতটুকুই, প্রকৃতি চাইলে এতটুকুই করতে পারো। তুমি যদি পিএইচ বের করে প্রকৃতি বলতে চাও অনেক ভালো, নাম্বার কাটার কোনো সুযোগ নাই। কিন্তু প্রকৃতি বের করলে 4-এর মধ্যে এখানে 3 দিবে হয়তো। আর টিচার ভালো হলে 4-এর মধ্যে 4 দিতে পারে, যেহেতু তোমার পিএইচ বের করে প্রকৃতি বের করতে বলে নাই, শুধু প্রকৃতি চাইছে। টিচারের উপর অনেকটা ডিপেন্ড করে। এই জন্য এই টাইপের ম্যাথ যদি আসে প্রকৃতি বলে তাহলে পিএইচ বের করে দেখাই দিবা, একটু বড় হয়ে যায়। আচ্ছা, তারপরে আমাদের এই এই পর্যন্ত শেষ। এরপরে 3 নাম্বার পার্টে, 2 নাম্বার পার্টে যেটা ছিল ঘনমাত্রা বের করা। তাহলে ঘনমাত্রা বের করা বলতে কার বের করবো, আগে মিশ্রণের ঘনমাত্রা বের করব। ঘনমাত্রা বলতে তো মিশ্রণই বের করতে হয়। তাহলে মিশ্রণের ঘনমাত্রা আমরা কিভাবে বের করছিলাম, মিশ্রণের ঘনমাত্রা মানে হচ্ছে এইখানে বিয়োগ করে যে অতিরিক্ত মোল সংখ্যাটা ছিল, অতিরিক্ত মোল ডিভাইডেড বাই মোট আয়তন, মোট আয়তন ইনটু তুল্য সংখ্যা। রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে কিন্তু বেশ কতগুলা নিয়মে আমরা এই পিএইচ বের করছিলাম। এখন বেশ কতগুলা নিয়ম টিয়ম না, এই একটা নিয়মই শিখবো, এই একটা নিয়মই এই অধ্যায়ে করতে হবে। কারণ আমরা তুল্য সংখ্যার হিসাবটা কিন্তু এই অধ্যায়ে শিখছি। এখন এইখানে 5 নাম্বার স্টেপসে সেই পিএইচ এর হিসেব, পিএইচ আর পিওএইচ যেটা বের করতে বলবে, পিএইচ ও পিওএইচ এর হিসাব এইখানে আমরা করে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এবার একটা একটা প্র্যাকটিস দেখে ফেলি। বই থেকে দেখাতাম তো, সে বইয়ের যে টপিকটা যে কোথায় আছে সেটাই তো ভুলে গেছি। আমরা একটা করি তৈরি। ধরো আমি এখানে বললাম একটা পাত্র, এ পাত্র, এ পাত্রে দিলাম 250 ml ডেসিমোলার মানে 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড। এরকম অপশনে এই কোশ্চেনে তোমার দেওয়া থাকবে দ্বিক্ষারকীয় অ্যাসিড, এরকম দেওয়া থাকবে দ্বিক্ষারকীয় অ্যাসিড। বি পাত্রে ধরো দিলাম 50 ml সেমি মোলার, সেমি মানে কি অর্ধেক, 0.5 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। এই দুইটা। এখানে কোশ্চেন কি, মিশ্রণের পিএইচ পর্যন্ত, পিএইচ হিসাব করতে হবে। পিএইচ মানে প্রকৃতি বের করতে হবে, ঘনমাত্রা সব করতে হবে। এই ধরো সিম্পল একটা আমরা কোশ্চেন দিলাম, একটা ক্ষার নিলাম, এক এই এই পটাশিয়াম হাইড্রোক্সাইডটা কি, পটাশিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে একটা ক্ষার। আচ্ছা, তাহলে এবার আমাদের কাজ কি, ওইখানে যে স্টেপস গুলো ছিল সেই স্টেপস গুলো আমাকে ফলো করতে হবে। প্রথমে বিক্রিয়া লেখার কথা ছিল, তা তুমি এই কার কার বিক্রিয়া করবে, এখানে এই যে সালফিউরিক অ্যাসিড আর এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা বিক্রিয়া করো। তো পটাশিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট তৈরি করবে। সালফেটের যোজনী 2 সেটা পটাশিয়ামকে দিলাম, পটাশিয়ামের যোজনী 1 সেটা আমরা সালফেটকে দিলাম। তো পটাশিয়াম সালফেট পাবো। আর কি পাবো এখানে, আর পানি পাবো H2O। সমতা বিধান করতে গেলে পটাশিয়ামের সামনে এখানে 2 দিতে হয়, এখানে 2 দিতে হয়। আর কোনো জায়গায় কিছু দেওয়ার দরকার আছে? আর পানির সামনে 2 দিতে হবে। এই
তাহলে হাইড্রোজেন 4টা হয়ে গেছে, এপাশেও হাইড্রোজেন 4টা হয়েছে, অক্সিজেন 2টা, অক্সিজেন এখানে 2টা, সালফেট একটা, সালফেট একটা, এই সমতা বিধান হয়ে গেছে। আচ্ছা, এরপরে এরপরে আমরা কি করব? এরপরে ছিল অ্যাসিডের মোল সংখ্যা বা হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা নির্ণয়। হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা, এন অফ হাইড্রোজেন আয়ন, অথবা তুমি এখান থেকে সালফিউরিক অ্যাসিড লিখো, কোনো সমস্যা নাই। আমি এখান থেকে এন অফ হাইড্রোজেন আয়ন বললাম, এটা সমান কি? আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করে দিই, এই মোল সংখ্যা হিসেবের ক্ষেত্রে ভিএসই মানে যার যার তুল্য সংখ্যা তার সাথে গুণ করে দিবা, যার যার তুল্য সংখ্যা তার সাথে গুণ করে দিবা। অ্যাসিডের ক্ষেত্রে ভিএসই অ্যাপ্লাই করব, মোল সংখ্যার সূত্র ভিএসই। ভি কত এখানে? 250। এখন আয়তনটা নিতে হবে লিটারে, তাহলে এখানে আমি 1000 দিয়ে ভাগ করে দিব, সমানটা নিচে নেমে গেছে, উপরে উঠে গেছে। এস এর মান কত দেওয়া আছে? 0.1। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে এটা কত আসে? এখান থেকে এই শূন্য এই শূন্য কাটবে, 25/100 মানে 0.25, আর 0.1 তার মানে 0.05 মোল আসবে এখানে, 0.05 মোল। একই প্রসেসে তুমি ওএইচ আয়নের মোল সংখ্যাটা বের করে নিবা। তা ওএইচ আয়নের বের সংখ্যা কি আসে? ভিএসি। তা ভি কত? ভি হচ্ছে 50/100, 1000। এস কত? 0.5। পটাশিয়াম হাইড্রোক্সাইড এর মোল সংখ্যা তো 1, এটা আসে হচ্ছে 0.025, এত মোল। তাহলে এই হচ্ছে অবশিষ্ট, অবশিষ্ট বলতেছে এখানে বোঝা যাচ্ছে কার মোল বেশি? হাইড্রোজেন আয়নের মোল বেশি। এখানে হাইড্রোজেন আয়নের মোল বেশি, তাই এখানে লিখবা কি? মিশ্রণে অবশিষ্ট হাইড্রোজেন আয়নের, মিশ্রণে অবশিষ্ট হাইড্রোজেন আয়নের মোল মানে সংখ্যা। ওএইচ এর মোল সংখ্যা নিয়ে একটু বলুন। একই সূত্র সব কয়টা, মোল সংখ্যার ভিএসি। দেখো এইখানে ওইস বলতে কার থেকে পাবা? তুমি ক্ষার থেকে পাবা, ক্ষার বলতে পটাশিয়াম হাইড্রোক্সাইড। আরেকটা কথা আমি এখানে বলি, সর্বদা যে এরকম ওইস যুক্ত ক্ষার থাকবে এমনটা কিন্তু না, তোমার এখানে সোডিয়াম কার্বনেট থাকতে পারে। এটা কি আগে বুঝতে হবে, এই লবণটা কি? এই লবণটা হচ্ছে ক্ষারীয় লবণ, এই লবণটা হবে আমার ক্ষারীয় লবণ। কিভাবে ক্ষারীয় লবণ বুঝলাম? বের করে কিন্তু শেখাইছিলাম। করণীয় কি? করণীয় হচ্ছে পজিটিভ নেগেটিভ চার্জে ভাগ করব, পজিটিভটার সাথে ওএইচ দিব, নেগেটিভটার সাথে হাইড্রোজেন দিব, তাহলে এটা কোন জায়গা? সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বনিক অ্যাসিড থেকে আসছিল। তাই এখন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সবল ক্ষার, কার্বনিক অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড। তাহলে এই লবণটা কি? ক্ষারীয় লবণ। যেহেতু ক্ষারীয় লবণ, এই ক্ষারীয় লবণের ক্ষেত্রে তুমি কিভাবে বুঝবে তুল্য সংখ্যা কত? বা এই লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা কিভাবে হিসাব করতে হয়? এই ধাতব আয়নের যে চার্জ 1 এবং তার সংখ্যা, তার মানে এটা তুল্য সংখ্যা তখন 2 আসবে। এবার এখানে দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, তাহলে ক্ষারের ক্ষেত্রে ওইস এর সংখ্যা কি হবে? তুল্য সংখ্যা। তাহলে এখানে ওইস আছে 1, এই জন্য তার তুল্য সংখ্যাও 1। আর এটা আমরা বসালাম তার ঘনমাত্রা, আর এটা তার আয়তন বসালাম। এই আচ্ছা, তাহলে অবশিষ্ট মোল সংখ্যা কি হবে? 0.05 বিয়োগ 0.025, তো এটা বিয়োগ করলে কত আসে? 0.025 তো আসে, 0.025। এটা যেহেতু হাইড্রোজেন আয়ন বেশি আছে, তার মানে মিশ্রণটা হবে অম্লীয়, মিশ্রণটি হবে অ্যাসিড ধর্মী। এটা শেষ। এরপরে আমাদের আরো কিছু পার্ট আছে, এখনো আমার আরো কিছু কিন্তু পার্ট ছিল। কি পার্ট ছিল? ঘনমাত্রা নির্ণয়ের পার্ট ছিল। তাহলে এবার কি করব? কার ঘনমাত্রা বের করবা? এখানে লিখবা কি? মিশ্রণে অতিরিক্ত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, মিশ্রণে অতিরিক্ত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটা সমান কি ছিল? অবশিষ্ট মোল সংখ্যা
সূত্রে কি ছিল? অবশিষ্ট মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট আয়তন। তো এখানে মোট আয়তন কত? 300। মোট আয়তন 300 লিটারে নিতে হবে, অবশ্যই অবশ্যই লিটারে নিতে হবে। আচ্ছা, এইখানটা আমি একটু ভালো করে দিই, না হলে ভুলে যাবা। মোট আয়তন অবশ্যই অবশ্যই এখানে লিটারে নিতে হবে, আর এখানের আয়তনও অবশ্যই লিটারে নিতে হবে। তাহলে এখানে আমরা টোটাল দুইটা আয়তন 250 আর 50 যোগ করে 300 পাইছিলাম। তার মানে এখানে আমরা মোট আয়তন পাবো 0.3। আর কি ছিল? তুল্য সংখ্যা। কার তুল্য সংখ্যা? ওই যেটা থাকবে তারই তুল্য সংখ্যা, হাইড্রোজেন আয়ন। তা হাইড্রোজেন আয়ন পাইছিলে কোথা থেকে? সালফিউরিক অ্যাসিড থেকে না? তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। তাহলে সেই 2 এখানে তোমাকে বসাইতে হবে, এই 2 তোমাকে এখানে বসাইতে হবে। তাহলে এইখান থেকে তুমি একটা মান পাবা। এরপরে তুমি পিএইচ বের করবা। পিএইচ সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। পিএইচ এর ক্ষেত্রে এর আগেও বলছি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে, হাইড্রোজেন আয়ন হোক ওএইচ আয়ন হোক, এই ঘনমাত্রার ক্ষেত্রে যার যার তুল্য সংখ্যা সেখানে সেইটাই গুণ করতে হবে। তার মানে এখানে 2 ইনটু কি আসবে? কারণ হাইড্রোজেন আয়নের তুল্য সংখ্যা 2 না? হাইড্রোজেন আয়ন বলতে এখানে সালফিউরিক অ্যাসিড থেকেই তো আসছিল। মানে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2 বলে এইখানে আমরা এই 2 গুণ করছি। 2 দিয়ে এই সে বক্সে যে মানটা পাবা এটা বসাই দিবা। এই হচ্ছে পিএইচ এর হিসেব শেষ। এখন এই যদি তুল্য সংখ্যা দিয়ে তুমি এখানে ভাগ না করো, এক্সট্রা তুল্য সংখ্যা এখানে গুণ করার প্রয়োজন হয় না। এখানে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করছিলাম বলে এখানে গুণ করছি। তো রুলস হচ্ছে এইটা, গুণ করতে হবে। তুমি যদি না গুণ করো, টিচার যদি ভালো বুঝতে পারে তাহলে তোমাকে নাম্বার দিবে। কিন্তু টিচার যদি একটু ঘাটতারা হয় যে রুলস এর বাইরে গেছে, উত্তর মিলেছে তাই কি নাম্বার দিব না, তাহলে তো কিছু করার নাই। এই জন্য মেইন যে রুলস, 2 দিয়ে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, এখানে তুল্য সংখ্যা গুণ করতে হবে। দেখো সিম্পল যে রাসায়নিক পরিবর্তনের যে পিএইচ এর হিসাব করছিলাম, সেখানেও কিন্তু আমরা এইখানে যার যার তুল্য সংখ্যা গুণ করতে বলছিলাম। এই জন্য তুল্য সংখ্যা এখানে গুণ করে দিবা আর এখানে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করে দিবা। এখন কোশ্চেন হচ্ছে, এটা তো দুইটা এসিড থাকলে, দুইটা বলতেছি, একটা এসিড একটা ক্ষার থাকলে কি করবা? এই অধ্যায়ে তোমাদের মেইনলি দুই একটা কোশ্চেনে দেখছি দুইটা এসিড একটা ক্ষার, দুইটা ক্ষার একটা এসিড, এরকম। সেই ক্ষেত্রে কি করবা? এসিড দুইটা থাকলে ওই দুইটা আলাদা আলাদা করে মোল সংখ্যা বের করবা, মোল সংখ্যা বের করে হিসেব করবা, মানে যোগ করবা। দুইটা ক্ষার থাকলে ক্ষার দুইটা একসাথে করে যোগ করবা, যোগ করে সে সব একই প্রসেস, যোগ করে বাদ বাকি সব একই প্রসেসে। তাহলে এখান থেকে মনে হয় না এই টাইপের ম্যাথে আর সমস্যা হওয়ার কথা। তিনটায় থাকলে তিনটা দেখবা এখানে বই আছে কিনা, আমি একটু দেখি সেগুলো পিএইচ যে কোথায় আছে। আচ্ছা, একটু দেখে নিও তোমরা কোথায় আছে, সেইখান থেকে করে ফেলবা। যে দুই তিনটা থাকলে, বা বোর্ড কোশ্চেন যদি খোলো তাহলে বোর্ড কোশ্চেনে বেশিই পাবা, বইয়ের থেকে বোর্ড কোশ্চেনটা দেখলে বেশি ভালো হবে। আচ্ছা, মানে পিএইচ নির্ণয়ের যে বোর্ড কোশ্চেন গুলা, আচ্ছা একটা করে দেখি, শুধু বাকি রেখে লাভ কি? সবই যেহেতু করতেছি একটা করে রাখা ভালো হবে। এটা করি, আমরা ম্যাথ তৈরি করি। কোথায় করছিলাম? এইখানে। রিভিশন হয়ে যাবে তাহলে। এই কোশ্চেন কিন্তু আসবে, ঘয় এটা থাকবে, গয় তোমার ওই হয় ওই লঘুকরণের সূত্র দিবে, না হলে পিপিএম নির্ণয়ের ওইগুলা দিবে। এই দুটো থেকে একটা পাবা। আর ঘয়ে তোমার এই মিশ্রণের প্রকৃতি থাকবে। এক সেট কোশ্চেন গেল এটা। আর এক সেট কোশ্চেন আসবে জারণ বিজারণ সমতাকৃত সমীকরণ থেকে, মাস্ট। ওখান থেকে কোনো কোশ্চেন মিস হবে না, থাকবেই থাকবে। এবং ওইটা খুব সুন্দর করে আমরা শিখবো। এমসিকিউতে আসলে এক লাইনে কিভাবে করব, আর রিটেনে আসলে তো ভেঙে ভেঙে আমরা করব সেটা। আচ্ছা, ধরো আমরা এখানে বললাম এ পাত্র, বি পাত্র, সি পাত্র, তিনটা পাত্র থাকবে। এ পাত্রে 50 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ দিলাম। বি পাত্রে দাও 20 ml 0.1 মোলার
সালফিউরিক অ্যাসিড, একটা ক্ষারীয় লবণ দিয়েছি, তাহলে ক্ষার দিব? আচ্ছা না, ক্ষার না দিয়ে আরেকটা অ্যাসিড দিই, তাহলে কেমন হয় দেখি। ধরো এখানে আমরা দিলাম 40 ml 0.05 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইগুলাই থাকে সাধারণত। কাজ কি? ওই তিনটা পাত্র যখন তুমি একত্রে মিশ্রিত করবা, মিশ্রিত দ্রবণের প্রকৃতি কি হবে, ঘনমাত্রা কি হবে, পিএইচ কি হবে, কোশ্চেন তো একই। তাহলে আমি লাস্ট পিএইচটাই শুধু লিখি। পিএইচ বের করতে গেলে বাকি সবই তো বের করা লাগে। তাহলে এখানে আমি বুঝতে পারতেছি দুইটা অ্যাসিড আছে, একটা ক্ষার আছে, দুইটা অ্যাসিড আছে, একটা ক্ষার আছে। তা সেটাই যদি হয়, তাহলে এখানে আমি কি করব এখন? এইখানে তুমি কি করবা? বিক্রিয়া লিখবা, দুইটা বিক্রিয়া লিখতে হবে। এর সাথে একটা বিক্রিয়া, এর সাথে একটা বিক্রিয়া। বিক্রিয়া লিখতে এখানে কিন্তু বিক্রিয়া অতটা দরকার হয় না, কিন্তু টিচারেরা বিক্রিয়াটা দেখতে পছন্দ করে, এই জন্য বিক্রিয়া দিতে হয়। দেখো আমরা যে আগের ম্যাথটা করছিলাম সেখানে কিন্তু কোনো বিক্রিয়ার প্রয়োজন হয়নি, কোনো বিক্রিয়ার প্রয়োজন হয়নি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা প্রথমে দুইটা বিক্রিয়া করব। কার সাথে? সোডিয়াম কার্বনেটের সাথে। HCl আর সালফিউরিক অ্যাসিডটা একসাথে বিক্রিয়া করবে না। সোডিয়াম কার্বনেটের সাথে HCl এর একবার বিক্রিয়া করব, আর সোডিয়াম কার্বনেটের সাথে সালফিউরিক অ্যাসিডের একবার বিক্রিয়া করব। তা HCl এর সাথে বিক্রিয়া করলে এখান থেকে তুমি পাবা সোডিয়াম ক্লোরাইড, আর কি পাবা? কার্বনেট থাকলে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড দিতে হবে, আর তো পানি আসবে এখানে। তো সমতা বিধানের কি দরকার আছে? কার্বনেট, HCl এর সামনে 2 দিলেই হয়ে যাচ্ছে। এবার সালফিউরিক অ্যাসিডের সাথে যখন সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করব, এখান থেকে কি আসবে? প্রথমত তো সোডিয়াম সালফেট, একইভাবে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। তাহলে এইখানে কি কোনো কিছু গুণ করার দরকার আছে? এইখানে কোনো কিছু গুণ করার দরকার নাই। এবার দেখো, বিক্রিয়া লেখা শেষ, বিক্রিয়া যায় একটা দিলেই হচ্ছে। আমার বিক্রিয়ার কোনো কাজ নাই, বিক্রিয়া আমার কোনো কাজ লাগবে না, বিক্রিয়ার কোনো কাজ লাগবে না। এইখানে তুমি আরেকটা জিনিস করতে পারো, আগের ম্যাথটা যেটা আমি করি নাই, এইখানে এই লাইনটা লিখতে পারো যে 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা লিখতে পারো। সেম ভাবে তুমি এখানে কি লিখবা? এগুলা লিখতে হয় ওই যে আমরা রাসায়নিক পরিবর্তনে কিন্তু আরেকটা নিয়মে করছিলাম, সেইটার জন্য, মানে তুল্য সংখ্যাটা বোঝার জন্য, ডিরেক্টলি বোঝার জন্য। আমরা তো এখানে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 2 বুঝতেছি, তা বিক্রিয়ার ক্ষেত্রে তুল্য সংখ্যা বিনিময় করতে হয়। এর তুল্য সংখ্যা ওকে দিতে হয়, এর তুল্য সংখ্যা একে দিতে হয়। সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 2, সে দেখো একে দিছে। সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 2, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, এজন্য কিন্তু এখানে সামনে কিছুই নাই। HCl এর তুল্য সংখ্যা 1 ছিল, সেটা সোডিয়াম কার্বনেটকে দিছিল, এই জন্য মূলত এই লাইনটা লিখতে হয়। তাহলে এখানে তুমি ওই একইভাবে লিখতে পারো 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান 2 মোল HCl, 2 মোল HCl। এটা কেন লিখতে হবে এবার আমি বলতেছি, দেখো। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে 2 মোল, না এ কি লিখলাম, 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে এখান থেকে আমি পাবো কি 2 মোল হাইড্রোজেন আয়ন। 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে আমি পাবো 2 মোল হাইড্রোজেন আয়ন। আর এইখান থেকে 1 মোল হাইড্রোজেন ক্লোরাইড থেকে তুমি কি পাবা? 1 মোল হাইড্রোজেন আয়ন পাবা। এখান থেকে তুমি 1 মোল হাইড্রোজেন আয়ন পাবা। এর আগে কিন্তু এগুলো লিখে নিতে হবে, ওই যেটা বললাম না যে কোনটা কার সাথে কি বিক্রিয়া করছে, এখানে ওইটার কথা বলতেছি। এখানে এই যে 1 মোল সোডিয়াম কার্বনেট, না লিখলে সমস্যা নাই, তো লিখলে ভালো। 1 মোল সোডিয়াম কার্বনেট কয়জনের সাথে বিক্রিয়া করছে? 2 মোল HCl এর সাথে বিক্রিয়া করছে। আর 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করছে 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। আচ্ছা, HCl এর হিসাব, অ্যাসিড দুইটা কয়টা কয়টা হাইড্রোজেন আয়ন পাচ্ছি সেটা আমরা শেষ করছি। এবার আসতে হবে
ওই সোডিয়াম কার্বনেট থেকে। 1 মোল সোডিয়াম কার্বনেট থেকে আমরা ক্ষার কয়টা পাবো? ক্ষার পাবো না 2টা, OH আয়ন তো 2টা পাবো, 2 মোল OH আয়ন পাবো। এখন দেখো ক্ষারে কিন্তু আমি এখানে ডিরেক্টলি OH আয়ন পাচ্ছি না, কিন্তু এই সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 2 বলে আমি বলতেছি এখানে 2টা OH পাবো, মানে এটা ক্ষারীয়। এটা সিওরিটি দেওয়ার জন্য 2 কি করে পাইলাম? এই সোডিয়াম কার্বনেটের 2 বলে, যেহেতু এটা ক্ষারীয় তাই OH লিখছি, যেহেতু এটা ক্ষারীয় সেজন্য এটাকে আমরা OH লিখছি। তাহলে এবার কাজ কি? এবার কাজ সব আগের মতো, বি পাত্র সি পাত্র এই দুইটার এইচ বের করতে হবে, হাইড্রোজেন আয়ন বের করতে হবে। তা আমরা করি। বি পাত্রে হাইড্রোজেন আয়ন এর মোল সমান কি হবে? 20 ইন্টু 0.1 ইন্টু সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা 2, 20 ইন্টু ঘনমাত্রা 0.1 সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, তার মানে 0.4 মোল। আরেকটা ছিল সি পাত্র। সি পাত্রে হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা কত হবে? সি পাত্রে হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা 40 ইন্টু 0.05 ইন্টু এই সেলের তুল্য সংখ্যা 1, 40 ইন্টু 0.05 ইন্টু হাইড্রোজেনের তুল্য সংখ্যা 1, তার মানে 4 পাশে 20। এই একটু ভুল হয়েছে তো, এখানে 20 লিটার তো দেওয়া নাই, 20 ml দেওয়া না, তাহলে 1000 দিয়ে তো ভাগ করতে হবে, তার মানে 0.04004 আসবে। এখানেও 1000 দিয়ে ভাগ লিটার করে নিতে হবে, তার মানে 0.002 মোল আসবে এখানে। মানে সি পাত্রের ঘনমাত্রা আমরা বের করছি। এবার যেহেতু দেখো দুইটা থেকেই তুমি ঘনমাত্রা পাচ্ছ, কার? হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা পাচ্ছ, ঘনমাত্রা বলতেছি, দুইটা থেকে আমি অ্যাসিড পাচ্ছি, তাহলে এখানে বি আর সি আমি মিক্স করে দিতে পারি। বি প্লাস সি পাত্রে হাইড্রোজেন আয়নের মোট মোল, যদি দুইটা ক্ষার থাকে দুইটা ক্ষারের মোল যোগ করবা। বি প্লাস সি পাত্রে হাইড্রোজেন আয়নের মোট মোল সংখ্যা কত হবে? 0.004 প্লাস 0.002, তার মানে 0.006। বাকি আছে এ পাত্র, তাহলে এ পাত্রে OH আয়ন এর মোল সংখ্যা তো কি 50 বাই 1000 ইন্টু 0.5, সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা বের করলাম 2, 50 বাই 1000 ইন্টু পয়েন্ট কত করলাম 5, 0.5 ইন্টু 2, তো এ পাত্রে ওএইচ কত আসতেছে 50, তার জন্য 10, 0.05 মোল আসে এখানে, 0.05 মোল আসতেছে এখানে, টোটালটা আমরা পাইলাম 0.05 মোল। আচ্ছা, এখন এখান থেকে তো আর বোঝাই যাচ্ছে যে OH আয়নের পরিমাণটা এখানে বেশি আছে, মিশ্রণে অতিরিক্ত OH আয়নের মোল সংখ্যা, সেটা সমান কি করবা তুমি? 0.05 বিয়োগ 0.006, 0.05 বিয়োগ 0.006, এটা বিয়োগ করলে কত আসে? 0.044 আসবে মনে হয়, 50 থেকে হ্যাঁ 0.044 আসবে, এত মোল অবশিষ্ট আছে, এত মোল অবশিষ্ট আছে। তার মানে প্রকৃতিটা কি হবে? এইখান থেকে বুঝলাম যে প্রকৃতি হবে ক্ষারীয়। এবার আসতে হবে মিশ্রণে অবশিষ্ট, তাহলে কি আছে? মিশ্রণে অবশিষ্ট আছে সোডিয়াম কার্বনেট, মিশ্রণে অবশিষ্ট সোডিয়াম কার্বনেট। এখন
আমাকে বের করতে হবে মিশ্রণে অবশিষ্ট সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা, বা ওএইচ আয়ন না লিখে এখানে যেহেতু সোডিয়াম কার্বনেট কোশ্চেনে দেওয়া ছিল না, সেজন্য কিন্তু সোডিয়াম কার্বনেটটা লাস্টে লিখবা। মিশ্রণে অবশিষ্ট সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা 0.044 ডিভাইডেড বাই ছিল টোটাল আয়তন। টোটাল আয়তন এখানে কত, 3টা যোগ করতে হবে। টোটাল আয়তন 40 আর 20 60, 60 আর 5 হচ্ছে 110, মানে 0.11। 100 দিয়ে ভাগ করলে লিটারে আসে কত, 0.11 ইন্টু তুল্য সংখ্যা, সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে আসে 22.022। তাকে যদি 0.11 দিয়ে ভাগ করা হয় তাহলে আসে 0.2 এর মতো কিছু একটা। এখান থেকে 0.2 মোলারের মতো কিছু একটা আসবে। তো এখান থেকে তো আর আমি ডিরেক্টলি পিওএইচ পাবো না, প্রথমে পাবো পিওএইচ। তা পিওএইচ সমান কি, মাইনাস লগ অফ হাইড্রো ওএইচ আয়ন। ওএইচ আয়ন কোথা থেকে পাবো, সোডিয়াম কার্বনেট থেকে। তো সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 2, তুল্য সংখ্যা গুণ করতে হবে, ঘনমাত্রা গুণ করতে হবে। তাহলে এখান থেকে 0.4 এর মতো কিছু একটা আসবে এটা। তাহলে এটা হচ্ছে একের অধিক যখন থাকবে তখন কি করতে হবে, এইটা। এখন যদি এইখানটাতে, আমি করাবো না আর, একটু বলে দিব। এইখানে আমরা সালফিউরিক অ্যাসিড না দিয়ে, সালফিউরিক অ্যাসিড থাক, সোডিয়াম আর এইচ এর পরিবর্তে আমরা আরেকটা ক্ষার দিলাম। মানে দুইটা ক্ষার যদি থাকে, সোডিয়াম কার্বনেট থাকলো আর একটা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যে কোনো একটা থাকলো, যদি এরকম থাকে, যদি ওরকম থাকে তাহলে সেই একই ভাবে করতে হবে। আর তুমি দুইটা যোগ করব। ক্ষার দুইটা যোগ করে মোল সংখ্যা দুইটা বের করবা, বের করে আগে বিক্রিয়াগুলো এইভাবে লিখবা। লিখে এই যে ক্ষারের দুইটা মোল সংখ্যা যোগ করবা, যোগ করে দেখবা ক্ষার নাকি অ্যাসিডের যে মোল সংখ্যা ওইটা বেশি আছে, যেটা বেশি আছে এটা বিয়োগ করবা। যখন দেখবে এরকম মিশ্রিত থাকে, মানে দুইটা ক্ষার থাকে, এখানে দেখো দুইটা অ্যাসিড ছিল, দুইটা অ্যাসিড ছিল, ক্ষারের পরিমাণটা বেশি ছিল। সেম ভাবে যখন দুইটা ক্ষার থাকবে তখন দেখবা অ্যাসিডের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। এরকম ভাবে কোশ্চেনগুলো সাজানো থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, থাকে কিনা এটা দেখতে হবে। তাহলে এখান থেকে হোমওয়ার্ক থাকবে তোমাদের। হোমওয়ার্ক বলতে যদি করো তাহলে প্র্যাকটিস হবে, কারণ এই তিনটা ম্যাথ, এই তিনটা পাত্র দিয়ে ম্যাথ খুব বেশি একটা নাই, বোর্ডে খুব বেশি একটা নাই মনে হয়। এ পাত্র, বি পাত্র, সি পাত্র, কি দেওয়া যায়, ওই যেটা বললাম ওইগুলাই থাক। এখানে তুমি নাও 50 ml 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড, 400 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, 100 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এই যে কোশ্চেনগুলা, এগুলা তো আমরা সিম্পল যে পিএইচ এর হিসাব এইগুলা করছি, এখানে আমরা সিম্পল পিএইচ এর হিসাব করছি। এরকম তিনটা পাত্র দেওয়া থাকবে। আমি আরেকটা কোশ্চেন একটু করি, এখানে তোমরা পিএইচ হিসাব করবা, এটা করাচ্ছি না, এটা করবা। তুমি ধরো আরেকটা কোশ্চেন আমি এখানে একটু অ্যাড করব। এ পাত্র, বি পাত্র আর এটা ধরো সি পাত্র। এই এ পাত্রে 500 ml
0.1 মোলার ধরো সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, বি পাত্রে 200 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দেওয়া আছে, সি পাত্রে 500 ml সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এখানে ঘনমাত্রা নাই, এখানে ধরো এই তিনটা মিক্সড করা আছে। আর এখানে তোমার গয়ের কোশ্চেন এরকম ছিল, এটা একটা বোর্ড কোশ্চেনের মনে হয়, বোর্ড কোশ্চেনের মতো। এটা একটু মান চেঞ্জ করে এখানে দেওয়া। তাহলে এখানে ছিল এ প্লাস বি মিশ্রিত করলে পিএইচ কত হবে, প্রকৃতি কেমন হবে এটা। কোশ্চেনটা হচ্ছে এখানে এইটা, যে এ প্লাস বি মিশ্রণকে এ প্লাস বি মিশ্রণকে পূর্ণ প্রশমিত করতে এ প্লাস বি মিশ্রণকে পূর্ণ প্রশমিত করতে সি পাত্রের যৌগের ঘনমাত্রা কত হতে পারে। এ আর বি মিশ্রণকে যদি তুমি পূর্ণ প্রশমিত করতে চাও সি পাত্রে, এখানে ঘনমাত্রাটা দেওয়া নাই, ওই ঘনমাত্রাটা কত হবে, ওই ঘনমাত্রাটা কত হবে এটা বের করতে বলছে। তাহলে এখন আমাদের ওইটাই করতে হবে। তো এটার জন্য কি, প্রথমে তো এ প্লাস বি মিশ্রণ, এটা এর যে পিএইচটা এটা কিন্তু আমার দরকার হচ্ছে না এখন, ওইটা আমার এখন কোনো প্রয়োজন হচ্ছে না। তাহলে এখন আমি কি করব, আমরা যদি এটা সলভ করতে চাই, আমার দরকার হচ্ছে, দেখো এই দুইটা যখন তুমি একসাথে করবা, কোশ্চেনটা ভাষাটা বোঝো, এ আর বি এর মিশ্রণটাকে পূর্ণ প্রশমিত করতে সি পাত্রের দ্রবণের ঘনমাত্রা কত হতে হবে। তাই পূর্ণ প্রশমিত যদি করতে হয়, পূর্ণ প্রশমিত যদি করতে হয় তার মানে এইখানে আমাদের এই দুইটার যে মোল সংখ্যা হবে আর এর মোল সংখ্যা সেম, এত কিছু লেখার দরকার নেই, লিখবা V1S1 E1 সমান V2S2 শেষ, এটুকু লিখতে হবে। তার আগে কাজ কি, পরিমাণগত রসায়ন মানে বিক্রিয়া করতে হবে, পরিমাণগত রসায়ন মানে অবশ্যই অবশ্যই বিক্রিয়া করতে হবে। তা এখানে তুমি কার বিক্রিয়া করবা, দেখো সালফিউরিক অ্যাসিড আছে, না সোডিয়াম কার্বনেট আছে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এআরবি যখন তুমি মিক্সড করবা, এআরবি যখন তুমি মিক্সড করবা, মিক্সড করার পর মানে গয়ের কোশ্চেনটাতে এরকম ছিল, এটা ধরো তোমার গয়ের কোশ্চেন ছিল এ প্লাস বি এর পিএইচ কত, ওইখানটাতে। আচ্ছা আমি একটু দেখি কোনটা বেশি আসতেছে, এখানে আসতেছে হচ্ছে 0.5 আর এখানে 0.2, তার 0.05 0.02। সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, তার মানে মিশ্রণের প্রকৃতিটা হবে হচ্ছে ক্ষারীয়, ওই ক্ষারীয় বলতেছি অ্যাসিডীয়, যেহেতু সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি আসবে। তার মানে এই দুইটা মিক্সড করলে দ্রবণটা কেমন হবে, দ্রবণটা হচ্ছে অম্লীয়, তার মানে দ্রবণটা হবে সালফিউরিক অ্যাসিডের, দ্রবণটা হবে কি সালফিউরিক অ্যাসিডের। তাহলে এআরবি মিক্সড করলে টোটাল যেটা আসবে, এআরবি যখন তুমি মিক্সড করতেছো টোটালটা কি আসবে, টোটাল পাত্রটা আগে আমরা একটু আঁকি। এইটা হচ্ছে এ প্লাস বি এর মিক্সড, আর এটা হচ্ছে সি পাত্রটা, সি পাত্র এখানে কি দেওয়া ছিল জানো, 500 ml সোডিয়াম হাইড্রোক্সাইড। এআরবি মিক্স করে দ্রবণটার প্রকৃতি পাইলাম অম্লীয়, তার মানে এখানে সালফিউরিক অ্যাসিড থাকবে, সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা লিখবো না, এখানে কি লিখতে হবে, V1S1 লিখতে হবে। তা ভি বলতে কি, এইখানটাতে এই দুটো যখন মিক্স করবা, এই যে ঘনমাত্রা এই আয়তনটা, এটা কোন আয়তন, এটা অবশ্যই V2, এখানে বের করতে হবে S2,
তার মানে এইখানে যে ঘনমাত্রার আয়তন দেওয়া থাকবে সেটা V1S1, মানে মিক্স করলে যে আয়তনটা আসবে সেটা কত? 500 200 700 ml। এখানে থাকবে 700 ml। এই ঘনমাত্রাটা কোথায় পাবো? এই ঘনমাত্রাটা হচ্ছে ওই যে মিশ্রিত দ্রবণের যে ঘনমাত্রাটা আসছিল, মানে গয়ের ঘনমাত্রাটা এখানে কাজে লাগাতে হবে। গয়ের যে ঘনমাত্রা আসছিল সেটাই কাজে লাগাতে হবে। তো ধরো যে কোনো একটা ধরে নিতে হবে এখানে। গয়ে ধরো কি ধরবা? সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা আসছিল 0.042 এরকম কিছু একটা আসছিল। গয়ে বের করবা এগুলা। আমি সেটা এখানে লিখলাম 0.04 এত মোলার। এইবার তুমি এই দুইটা বিক্রিয়া করবা। তাহলে প্রথমে যে দুইটা যোগ আকারে আগে দেওয়া থাকবে সেই দুইটার প্রকৃতিটা আগে বের করে নিতে হবে। প্রকৃতিটা এখানে অ্যাসিডীয় ছিল, এজন্য অ্যাসিডটা লিখছি। অ্যাসিডের ঘনমাত্রা, অতিরিক্ত অ্যাসিডের ঘনমাত্রা আর টোটাল আয়তনটা আমরা এখানে লিখছি। এইবার সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা বিক্রিয়া করাচ্ছি। করার পরে এখান থেকে আমি পাবো সোডিয়াম সালফেট আর পাবো হচ্ছে পানি। এখানে 2 দিলে হয়ে যাচ্ছে। মোটামুটি এইখানে এই বিক্রিয়াটা। তাহলে এখান থেকে কি লিখবা? যে 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান, এটা যেহেতু ছোট কোশ্চেন এজন্য একটু ভেঙে লিখবা। ছোট কোশ্চেন বলতে ঘয়ের কোশ্চেন তো। 1 মোল সালফিউরিক অ্যাসিড এটা সমান কি? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে এখান থেকে আমি 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে পাবো 2 মোল হাইড্রোজেন আয়ন, আর 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে পাবো 1 মোল ওএইচ আয়ন। 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে পাবো 1 মোল ওএইচ আয়ন। আচ্ছা, এগুলা এমনি লিখে দিতে হবে, এ আমার কোনো কাজে লাগবে না। আমার মেইন উদ্দেশ্য কি? ওইটাই, V1S1E1 সমান V2S2E2। ওয়ান গুলা কার বলতেছি? ওয়ান গুলা আমরা বলতেছি A প্লাস বি এর মিশ্রিত অবস্থার, আর সি পাত্রেরটা আমরা 2 বলতেছি। বের করতে হবে S2, V1S1E2 ডিভাইডেড বাই V2E2। তো এবার দেখো V1S1টা কার? V1 হচ্ছে এখান থেকে 0.7 লিটার করে নিলাম। ঘনমাত্রা হচ্ছে 0.04, যেটা বের করবা গয়ে। আর সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2। V2 কত? V2 হচ্ছে 500 বলতে 0.5। E2 কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে এই ঘনমাত্রা এত হলে ওই দ্রবণটা পূর্ণ পরিশমিত হবে। তো এই টাইপের কোশ্চেন আসলে এইভাবেই করতে হবে। এই টাইপের কোশ্চেন একটা আসার সম্ভাবনা আছে, বোর্ড কোশ্চেনে দেখবা কি আসে। তাহলে এই মোটামুটি কিন্তু মিশ্রণের প্রকৃতি বের করা এক প্রকার হয়ে গেছে। তাই বোর্ড কোশ্চেনগুলো সব করে ফেলবা। একটা বোর্ড কোশ্চেন এখানে থাকবে 22 23-এ তো 24-এ তো পরীক্ষা হয় নাই, 23 সালের গুলা 22 সালের গুলা করলেই, বেশ কয়েকটা করলেই হয়ে যায়, মোটামুটি বলা যায়। খুব বেশি প্র্যাকটিসের প্রয়োজন হয় না। আচ্ছা, তাহলে আমরা পিএইচ শেষ করছি, পিপিএম একটা সেট কোশ্চেন কিন্তু মোটামুটি শেষ করছি। এখন পরিপূর্ণ কেন বলা যায় না? কারণ কনফার্ম যশোর বোর্ড যেহেতু, এজন্য কনফার্ম বলা যায় না যে এখান থেকে পাওয়া যাবে। কিছু কিছু উদ্ভট জায়গা থেকেও কোশ্চেন তুলে দেয় যশোর বোর্ডে। এজন্য আমাদের আরো কিছু কিছু জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে টাইট্রেশন। টাইট্রেশনের ম্যাথমেটিক্যাল টার্মটা আজকে করব না, আমি আজকে টাইট্রেশনটা বেসিক গুলা নিয়ে একটু কথা বলে নিই। একটু বইয়ে টাইট্রেশন টপিকটা যাই। এই গ্রাফগুলো থেকে গ্রাফগুলো বুঝতে হবে, গ্রাফগুলো রিটেনে আসে, দুই একটা কোশ্চেনে বোর্ডে আসছে, ওগুলো আমরা বুঝবো। টাইট্রেশন, টাইট্রেশন, অনেক প্র্যাকটিস আছে পিএইচ এর, দেখো অনেক প্র্যাকটিস করে ফেলবে এগুলা। টাইট্রেশন মনে হয় ওইভাবে নাই।
আজকে এই পর্যন্ত দেখি থাক একটা